তা আমাদের মহল্লানি আজ এতদিন পরে স্কুলে এ কদিন আসলে না কেন? মহল আম খেতে খেতেই উত্তর দেয়, এমনি রে, শরীর খারাপ ছিল। মহলের কথার মাঝেই পারুল সামনে ধাক্কাতে থাকে আয়েশ আর মহলকে। ক্লাসে সেই নতুন শিক্ষককে প্রবেশ করতে দেখে তিনজনই মুখ চাওয়াচই করে। পারুল উঠে দাঁড়িয়ে হাত পা ঝাড়তে ঝাড়তে বলল, ঘন্টা পড়ে গেছে, চল। এখন তো আর এই নবীন স্যারের ক্লাস ফাঁকি দিতে পারবি না, কষ্ট করে কিছু সময় না হয় কাটিয়ে আসি। মহল হাত ভর্তি আমগুলো ওনার আঁচলে গিট দিয়ে আয়েশা আর পারুলের সাথে ক্লাসে ঢুকে পড়ে। ইতিমধ্যে নবীন স্যার সবার নাম সহ রোল ডাকতে শুরু করে দিয়েছে। মহলরা দরজায় দাঁড়িয়ে থেকেই এক একজন নাম রোল অনুযায়ী সাড়া দেয়। নাম ডাকা শেষ হলে আয়েশা ভয়ে ভয়ে বলে, স্যার আসবো? শাহের স্যার সেদিকে না তাকিয়ে তার টেবিলে রাখা বইয়ের ভাঁজে চোখ ডুবিয়ে গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, আসুন। পারুল আর আয়েশার সাথে সাথে মহল ঢুকতে নিলে শাহের বলে ওঠে, আপনি থাকুন। আপনি কি এই ক্লাস করার যোগ্য? যান, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকুন। বাড়ি থেকে আগে লোক নিয়ে আসুন। কেন এতদিন ক্লাসে আসা হয়নি তার ব্যাখ্যা না শুনে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। আপনাদের সম্পর্কে প্রিন্সিপাল সব বলেছেন আমাকে। মহল ভয়ে ভয়ে বলতে থাকে, স্যার আর হবে না, শেষবারের মতো মাফ করে দিন, কসম করে বলছি। শাহের বিরক্ত হয়ে ভ্রু কুচকে তাকায় মহলের দিকে। ওনার ভাঁজে গিট দেওয়া আমগুলো দেখে জিজ্ঞেস করে, এসব কি? এসব নিয়ে কেউ ক্লাসে ঢোকে? এগুলো ফেলে দেওয়া হোক। আর কেন আসা হয়নি এতদিন? মহল বলতে পারে না কিছু, চুপচাপ দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। বারবার জিজ্ঞেস করার পরও মহলের উত্তর না পাওয়ায় শাহের টেবিলের ওপর থেকে শক্ত বেতটা এনে মহলের সামনে ধরে হাত মেলতে বলে। মহল ধীরে ধীরে দুহাত মেলতেই শাহের তার দুহাতের তালুর ওপর সপাটে কয়েকটা বাড়ি বসায়। মহল মৃদু চিৎকার করে ওঠে, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। বেতের বাড়ি মহলের হাতে থাকা কাচের চুড়িতে লেগে যাওয়ায় ঝনঝন করে ভেঙে পড়ে বারান্দায় উপর। মহল হাতের তালু টান টান করে ধরে রেখে চোখ মুখ খিচে রাখে কয়েক মুহূর্ত। আরো বেশ কয়েকটা বেতের বাড়ি পড়তেই মহল আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাত চেপে ধরে বসে পড়ে দরজায়। ক্লাসের ভেতরে থাকা সবাই আঁতকে ওঠে মহলের এমন শাস্তি দেখে। মহল ধীরে ধীরে ক্লাসে ঢুকে বসে পড়ে পিছনের সারিতে, ডুকরে কাঁদতে থাকে দুহাত চেপে। শাহের গণিত বই হাতে নিয়ে আগের করে রাখা কিছু অঙ্ক থেকে একটা অঙ্ক বোর্ডে করতে থাকে। অর্ধেক করার পর মহলকে ডেকে বাকি অর্ধেক সম্পূর্ণ করতে বলে। মহল ওড়নার কোনা ধরে চোখে মুখে আতঙ্ক নিয়ে ধীরে ধীরে বোর্ডের সামনে আসতেই চক ধরিয়ে দেয় শাহের। চক ধরতে গিয়েই মহল একবার আ শব্দ করে ওঠে হাতের ব্যথায়। তারপর আস্তে আস্তে চক ঘোরাতে থাকে বোর্ডে। অঙ্ক সে করতে না পারায় সামনে তার হাত পা কাঁপতে থাকে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। স্যার আমি পারি না। শাহের কঠিন মুখে বলে, কেন? এগুলো তো আগের স্যার করিয়েছেন। তাহলে পড়াশোনা এত অপছন্দ হলে স্কুলে আর না আসলেই ভালো। বাবা মাকে বলবেন বিয়ে দিয়ে দিতে। কাল আপনার বাবাকে আসতে বলবেন। মহল মাথা নিচু করে বলে, স্যার আমার বাবা নেই। তাহলে আপনার মাকে আসতে বলবেন। মাও নেই স্যার, বাবা মা মারা গেছেন, আমি মামা মামির কাছে থাকি, তাদের আসতে বললে তারা আসবে না। শাহেরা কিছু না বলে বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আস্তে করে বলে, ঠিক আছে, যান। আর যেন কোনো ভুল না পাই। জি স্যার। শাহের স্যারের ক্লাস চলাকালীন এক লোক এসে বাইরের দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আপনি কি খান শাহের ইফতেখার? শাহের জবাব দেয়, জি। কি দরকার বলুন। আপনার জন্য বাইরে একজন দাঁড়িয়ে অপেক্ষা করছেন। শাহের বাইরে বের হয়ে দাঁড়িয়ে থাকা ভদ্রলোককে দেখেই থমকে যায়। পেছন থেকে ডাক পড়ে, শাহের, দাঁড়াও, কথা আছে। আমার কোনো কথা নেই, চলে যান। কেন এসেছেন? শেষ পর্যন্ত স্কুলের এই সামান্য চাকরি করতে এসেছো? শুনেছি এই গ্রামে একটা ভাঙাচোরা বাড়িতে ভাড়াও থাকছো আবার। ঠিকই শুনেছেন। তুমি কি আমাদের মান সম্মান ডুবিয়ে দিতে চাইছো? জমিদার বংশের রক্ত বইছে তোমার শরীরে। জমিদার শাহজাহান খানের একমাত্র পুত্র তুমি। তোমাকে নিয়ে আমি গর্ব করতাম, আর আজ তুমি আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছো। শাহজাহান চোখ মুখ লাল করে আবারও কঠিন মুখে বলে ওঠে, তোমার আম্মা তোমার আশায় বসে আছেন। আমার সাথে ফিরে চলো সাহেব, জেদ করো না। এভাবে রাগ দেখিয়ে কতদিন বাইরে থাকবে? যতদিন আপনাদের রং তামাশা শেষ না হয় ততদিন। বলেই শাহের গটগট পায়ে চলে যায় নিজের ক্লাসে।
শাহজাহান লাল চোখে তাকিয়ে থাকে শাহেরের চলে যাওয়ার দিকে। স্কুল ছুটির শেষে মহল আর পারুল একসাথে বাড়ি ফিরছে। হাতের ব্যথায় মহল এখনো নিঃশব্দে কেঁদে কেঁদে চোখের পানি মুছছে। বই খাতা ঠিকমতো ধরে রাখতেও পারছে না। ফর্সা হাত দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে মহলের, আবার সাথে দুহাত ফুলেছে উঠেছে। কিছু জায়গায় ছিঁড়ে গেছে হাতের চামড়া, রক্ত জমাট বেঁধে আছে সেখানে। পারুল মহলের দিকে তাকিয়ে বলে, স্যারকে বললেই পারতি সত্যি কথা, তাহলেই তো এভাবে শাস্তি পেত না। কি বলবো স্যারকে? মামা মামি পড়তে দিতে চায় না, সারাদিন বাড়িতে কাজ করায়, এটা কি বলা যায়? পারুল চুপ করে থাকে। মহলের কথার কোনো উত্তর তার জানা নেই। মেয়েটার জন্য তার খারাপও লাগে। মহল পারুলদের সবার থেকে সুন্দরী মেয়ে হিসেবে পরিচিত, কিন্তু ভাগ্যের দিক দিয়ে সবার থেকে খারাপ অবস্থা হলো মহলের। বাবা মা মরা, মেয়ে মহল। মামা মামির কাছে লাথি ঝাঁটা খেয়ে পড়ে আছে এই গায়ে। মামা রহমান ভালোবাসলেও মামি দু চোখে দেখতে পারে না মহলকে। মামার কারণেই কষ্ট করে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে মহল। মহলের মামা তো দু বোন, দিনা আর রাত্রি। বয়সে তারা মহলের থেকে 2-3 বছরের বড়। তাদের মাঝে দিনার সাথে মহলের বেশ ভালো সম্পর্ক, কিন্তু রাত্রিও মায়ের সাথে মহলকে সবসময় দূরছাই করে রাখে। শিমুল গাছের গোড়ায় মহল আর পারুলকে বসে থাকতে দেখে শাহের। পাশ দিয়েই সে বাড়ির রাস্তায় ঢুকছিল। স্কুল থেকে কিছুটা দূরে এখানে একটা ফাঁকা চারার ভেতর আধা ভাঙা একটা বাড়িতে ভাড়া থাকে শাহের। শাহেরকে দেখে মহল আর পারুল উঠে দাঁড়িয়ে সালাম দিতেই শাহের বলে, স্কুল শেষ হয়েছে আধা ঘন্টা আগে, এখনো বাড়ি যাননি কেন? এভাবে ফাঁকা চড়ার ভেতর বসে থাকতে নেই, বাড়ি যান। পারুল আর মহল চলে যেতে উদ্যত হতেই শাহের মহলকে পিছু ডাকে। মহল পিছু ফিরেই মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, জি স্যার। আপনার হাতে কি দেখি? আবারও আম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? স্যার হাতে কিছু নেই। দেখান। মহলের হাতে কিছু নেই তা স্পষ্ট দেখা যাওয়ার পরও শাহের জিজ্ঞাসা করায় মহল আর না করতে পারে না। কিছুক্ষণ নীরব থেকেই আলগোছে হাত দুটোর মুঠো খুলতেই শাহের চোখ কপালে উঠে যায়। এত বাজেভাবে সে আঘাত করেছে বাচ্চা মেয়েটাকে। ভাবতেই তার নিজের উপর বিরক্ত লাগছে। শাহের বরাবরই এমন, নিজের রাগ যে কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না। এই যেমন তার নিজের পৈতৃক নিবাস আর জন্মদাতা পিতামাতার উপর রাগ জেদের বসেই পড়ে আছে এই গায়ের স্কুল শিক্ষক হিসেবে। সূর্যের সোনালি ছটা ঝরে পড়ছে মাঠের ভেতর। গাছের ছায়া লম্বা হয়ে মাটিতে বিছিয়ে পড়ায় ভৌতিক আকৃতি ধারণ করছে। শরীর ভেদ করে ঢুকে পড়ছে উষ্ণ বাতাস। মাঝে মাঝে দূর থেকে শোনা যায় ঘোড়ার গাড়ির ছুটে চলার শব্দ। সেই শব্দ কানে যেতেই মহলের মনের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার ছোটবেলায় ফেলে আসা ঘোড়ার গাড়ি কত শত স্মৃতি ভেসে ওঠে চোখের পাতায়। তখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। খড়খড়ে চড়ার মধ্যে খানটায় শিমুল গাছের গোড়ায় বসে মহল, পারুল আর আয়শা গল্প করতে ব্যস্ত। স্কুলের দুপুরের বিরতিতে বেরিয়ে সবাই যখন নিজের আহার করতে বসে, তখন মহল চলে যায় শিমুল গাছের তলায়। দুপুরে তার খাওয়ার জন্য বাড়ি থেকে আলাদা কিছু বরাদ্দ না থাকায় সে একা একা এখানে বসে বসে থাকে। আজও এসেছে সে। পারুল আয়শা খোঁজ করতে এসেই মহলের সাথে বসে পরে গল্প করতে থাকে। মহলের শরীর আজ ভালো নেই, কাল রাতে জ্বর হয়েছিল, কিন্তু শাহের স্যারের ভয়ে মহল আজ জ্বর নিয়ে স্কুলে এসেছে। মহল আজও অঙ্ক করতে পারেনি, কিন্তু শাহের স্যার আজ কিছুই বলেনি মহলকে। তার মুখ দেখেই শাহের বুঝতে পেরেছে সে ভীষণ অসুস্থ, তাই আজ ছাড় দিয়েছে। শরীর খারাপ বলেই মহলকে ছুটি নিয়ে চলে যেতে বলে পারুল, কিন্তু মহলের বলার সাহস নেই শাহেরকে। বর্তমানে মহলদের স্কুলে একমাত্র যোগ্য স্যার হিসেবে শাহেরকেই চেনে সবাই। অল্প কিছুদিনের মধ্যেই শাহের স্কুলের অন্য শিক্ষকদের পছন্দের তালিকায় উঠে গেছে। অন্যরা যা পারত না শাহের তা পারে। তার চোখের চাহনিতেই যেন পুরো স্কুল শীতল হয়ে যায়। তাই প্রিন্সিপালও শাহেরকে সকল দায়িত্ব ভাগ করে দিয়েছেন। শাহের তার বাড়ির পথে ঢুকতে আজও দেখতে পায় মহলদের। দুপুরের খাবার সে বাড়িতে গিয়েই খায়। একা একা নিজেই রান্না করে। এ বাড়িতে একা থাকে শাহের। বাড়ির মালিক এ গ্রামের মাতব্বর। চড়ার মাঝে মাতব্বরের আধা ভাঙা একটা বাড়ি ফাঁকা পড়ে থাকায় শাহের তা ভাড়া নিয়ে থাকে। শাহেরকে দেখে তিনজনই উঠে দাঁড়িয়ে গতদিনের মতো সালাম দিয়ে বলে, স্যার অনুমতি দিলে একটা কথা বলতে চাই। শাহের দাঁড়িয়ে জিজ্ঞেস করে, বলুন। পারুল ভয়ে ভয়ে বলে, স্যার, মহলের শরীর ভালো না। কাল স্কুল থেকে বাসায় ফেরার পর থেকে মহলের অনেক জ্বর। যদি আজ ওকে ছুটি দিতেন। মহল ভয়ে পারুলের সাথে ছিটকে থাকে।
শাহেরের দিকে আর চোখে তাকাতে তার সাথে সাথে চোখ পড়ে যায় মহলের। শাহের আগে থেকেই আগুন চোখে তাকিয়েছিল মহলের দিকে। শাহেরের কোনো জবাব না পেয়ে পারুল আর মহল ভাবে হয়তো ছুটি দেওয়া হবে না, তাই সালাম দিয়ে ওরা চলে যেতেই পথ ধরলে শাহের বলে ওঠে, ছুটি যার দরকার সে কি বলতে পারে না? তার কি মুখ নেই নাকি ক্লাসের ছেলেদের সাথে হাসাহাসি করে মুখ ব্যথা করে ফেলেছে? মহল মাথা নিচু করে নিচু স্বরে বলতে থাকে। স্যার আর হবে না, মাফ করে দিন। শাহের তার পরনের পাঞ্জাবির পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে মহলের সামনে ধরে বলে, এটা কি? মহল আঁতকে ওঠে কাগজটা দেখে। আজ ক্লাস শুরু হওয়ার আগেই শুভ নামের ক্লাসের একটা ছেলে মহলকে একটা প্রেমপত্র দিয়েছে। মহল তা আয়শার মাধ্যমে পাওয়ার পর চিঠিখানা পড়ে আবার ফিরিয়ে দিয়েছিল শুভকে। শুভর বন্ধুরা তা নিয়ে মহলদের সাথে খুব হাসাহাসি করেছিল। মহলও বেশ মজার ছলেই দেখেছে বিষয়টাকে, কিন্তু এই চিঠি শাহেরের হাতে দেখেই দাঁড়িয়ে থাকা মহলের তিনজনেই মুখ চাওয়াচই করতে থাকে। কিন্তু কিভাবে শাহের স্যারের হাতে পৌঁছালো তা নিয়ে ফিসফাস আলোচনা চলতে থাকে মহলদের মাঝে। শাহের কাগজটা পকেটে রেখে দিয়ে বলে, বয়স কত চলে? মহল কিছুক্ষণ চুপ থেকে ধীর গলায় উত্তর দেয়, স্যার 16। শাহের গম্ভীর কণ্ঠে খানিকটা ধমকের সুরে বলে, এখনো দশম শ্রেণীটা পার হয়নি, তার আগে এসব পড়ালেখায় তো মন নেই। আগামী সপ্তাহে ক্লাস পরীক্ষা, দেখব কি করেন আপনারা। তারপর কানে ধরে সবগুলোকে স্কুল থেকে বের করে দেব। যান, বাড়ি চলে যান, আরাম করুন গিয়ে, আর কাঁচা আমের পিছনে দৌড়ানো বন্ধ করুন। বলে শাহের চলে যায় বাড়ির ভেতর। আয়শা জিভ কেটে বলে, হায় খোদা, আমরা যে সকালে স্কুলে যাওয়ার সময় স্যারের বাড়িতে আম গাছে ঢিল ছুঁড়েছিলাম, স্যার নিশ্চয় দেখতে পেয়েছিল। মহল, তুই বেশি ছুঁড়েছিলি, আমাদের এত দোষ নেই। পারুল বলে উঠল, হবে হয়তো, নাহলে এই কথা বললো কেন? আর তাছাড়াও এই স্যারটা না সেই যে মহলের পিছনে লেগে আছে, সবসময় এত ধমকাধমকির ওপর রাখে কেন? মহলকে বলতো। মহল মন ভার করে বলল, আমি এসবেরই যোগ্য রে, আমার কপালে এসব ছাড়া আর কি জুটবে? পোড়া কপালি মানুষের সাথে সবাই এমনই করে। পারুল মিটমিটি করে শয়তানি হেসে বলল, শাহের স্যার কেন জানি মনে হয় আজকাল মহলের একটু বেশি খেয়াল করছে। কই, আমরা তো ছুটি চাইলে কখনো দেয় না। জ্বর হয়েছে বলে মহলকে ছুটি দিল, আবার বাড়ি গিয়ে আরাম করতে বলল, আবার প্রেমপত্রটাও জোগাড় করে ফেলেছে। তোকে নিশ্চয়ই স্যার নজরে নজরে রাখছে, কিছু তো একটা গন্ধ পাচ্ছি। পাশ থেকে আয়েশা বলে উঠল, আরে না, এমন কিছুই না। শাহেদ স্যারের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আসলে মহলকে স্যার দেখতে পারে না তো, তাই। মহল শরীর খারাপ নিয়ে রান্নাঘরের সব কাজ শেষ করে বিছানায় শুয়ে আরাম করছিল। এরই মাঝে মামাতো বোন দিনা এসে পাশে বসে জিজ্ঞেস করে, কিরে মহল, জ্বর কমেছে? আজ এত তাড়াতাড়ি স্কুল থেকে এসেছিস, ছুটি নেই? মহল চোখ বুজে থেকে শোয়া অবস্থাতেই উত্তর দেয়। আপা। দিনা মহলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এক জায়গায় যাবি মহল? কোথায় আপা? আগে চল, যাওয়ার পথে বলবো, কিন্তু কাউকে বলতে পারবি না। আচ্ছা। মহল বিছানা ছেড়ে ওঠে, পায়ে স্যান্ডেল জোড়া চাপিয়ে দিনার সাথে বের হয়। গায়ের আঁকা বাঁকা মেঠো পথ ধরে হাঁটতে থাকে দিনা আর মহল। কিছুটা পথ যাওয়ার পর ধানের ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে দিনা ঠোঁট কামড়ে হেসে বলল, তুই এখানে দাঁড়িয়ে থাকবি, আমি ওর সাথে একটু কথা বলেই চলে আসবো। কেউ আসলে আমাকে শুধু আপা বলে ডাক দিবি। মহল বুঝতে পারে দিনার ব্যাপার স্যাপার। চোখের পলকে দিনা চলে যাচ্ছে ক্ষেতের আড়ালে। বেশ কিছুক্ষণ পার হওয়ার পরও দিনা আসে না। মহল বিরক্ত হয়ে বসে পড়ে মাটির ওপর। বসে বসে মাটির ঢিলা ভাঙতে থাকে আঙুল দিয়ে। হঠাৎ এ পথে শাহেরকে দেখে ভয়ে মুখ ঘুরিয়ে দৌড়াতে শুরু করে মহল। মাটির উঁচু নিচু ঢিলার সাথে বাড়ি খাওয়ার মুখ থুবড়ে বসে পড়ে মহল। শাহের এগিয়ে যায় মহলের দিকে। মহলকে ওভাবে বসে থাকতে দেখে শাহের নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, আসুন। কি হলো, এভাবেই থাকবেন নাকি? উঠতে বলেছি তো। মহল কাঁপা কাঁপা তার নরম হাতটা শাহের শক্ত হাতের সাথে মিলিয়ে দিতেই শাহের হাত ধরে টেনে তোলে মহলকে। এখানে কেন এসেছেন? আম খুঁজতে নাকি? মহল দ্রুত মাথা নাড়িয়ে উত্তর দেয়, না স্যার, অন্য কারণে। কি কারণ? মহল আর কিছু বলতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার উকিঝুঁকি মারতে থাকে দিনার আসার পথে। হঠাৎ দিনা আর সাথে থাকা লোকটাকে দেখতে পেয়ে মহল হাঁপ ছেড়ে বাঁচে আর শাহেরকে বলে, এই যে আমার আপা, ওর সাথে এসেছি। শাহের দিনার দিকে তাকাতেই সংকোচ বোধ করে মহলের সামনে।
শাহের আমতামতা করে বলে, ও আচ্ছা বুঝলাম। দিনার সাথে লোকটা এগিয়ে এসে শাহেরকে বলল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করিয়েছি বন্ধু, চল ফেরা যাক। শাহের সাথে তাকে কথা বলতে দেখে মহল মুখ টিপে হাসে। শাহের মহলের দিকে রাগ নিয়ে তাকাতেই মুখের হাসি দমে যায় মহলের। দিনা তার সাথে থাকা ছেলেটাকে মহলের সাথে পরিচয় করিয়ে দিতে নিলেই ছেলেটা আগ বাড়িয়ে বলে, কেমন আছো মহল আপু? আমি রক্তিম, তোমাদের দিনা আপুর হবু স্বামী। তোমার কথা অনেক শুনেছি দিনার থেকে। আমি তোমাকে দেখি বুঝেছি তুমি মিষ্টি ছোট্ট পাখিটা, মহল ছাড়া আর কেউ না। মহল হালকা এসে সালাম দেয় রক্তিমকে। রক্তিম শাহের দিকে তাকিয়ে বলে, এ আমার একমাত্র প্রাণের বন্ধু শহরে। তোমার আপু ওকে চিনে, ও আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার অনেক সাহায্য করেছে। রক্তিমের কথা শুনে শাহের বিষম খেয়ে ওঠে। মহল মুখ টিপে হাসতে চেয়েও বহু কষ্টে হাসি চেপে রেখে পেটের ভেতরে টুকটাক কথাবার্তা শেষ করে রক্তিম এগিয়ে দেয় মহলদের। মহল যেতে যেতে অনেক দূর পর্যন্ত হাসতে থাকে দিনার সাথে। শাহেরের সমস্ত কথা বলতে বলতে শাহেরের কান অব্দি পৌঁছে যায় মহলের সেই হাসির শব্দ। নিজের স্কুল ছাত্রীর সামনে ইজ্জতের 12টা বাজিয়ে দিয়ে রক্তিম গলা ফাটিয়ে হাসতে থাকায় শাহের চোখ মুখ কঠিন করে রক্তিমকে বকাবকি করতে করতে নিয়ে যায় সারা পথ। রক্তিম পেটে হাত চেপে হাসতে হাসতে বলে, তুই কি রে, এই পুচকে একটা মেয়ের জন্য এত সংকোচ করছিস? ও কি বুঝে এসব? কি ফুটফুটে পরীর মতন বাচ্চা একটা মেয়ে। শাহের রাগ ঝাড়তে ঝাড়তে বলে, ওকে যতটা বাচ্চা ভাবছিস ও ততটাও না। পেটের ভেতর দুনিয়ার শয়তানি ওর, আমি চিনি ওকে। রক্তিম আবার হাসতে হাসতে বলে, তাহলে এই বাচ্চাটাকে তুই বিয়ে করে ওর পেট থেকে শয়তানিগুলো বের করে দিস। রোদ তখন আকাশের মাঝ বরাবর দাঁড়িয়ে চারিদিকে এক অগ্নিঝরা নীরবতা চলাচ্ছে। গাছের পাতাও নড়ছে না। ভ্যাপসা গরমে ক্লান্ত হয়ে নুয়ে পড়েছে পাখিলিও। শুধু মাঠে খেটে যাওয়া কৃষকের কপাল বেয়ে ঘাম ঝরছে দরদর করে। আজ সকাল থেকে তীব্র রোদের সোনালি ফলায় সকলের প্রাণ ওষ্ঠাগত অবস্থা। মহল বই মাথায় নিয়ে রোদ আড়াল করে ছুটে চলেছে স্কুলের পথে। শিমুল গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে মহল অপেক্ষা করতে থাকে আয়শা আর পারুলের জন্য। পারুলদের বাড়ি অন্য পথে। মহল কিছু পথ আসার পর শিমুল গাছের কাছে দাঁড়িয়ে থাকে। তারপর ওরা আসলে তিনজনই একত্রে স্কুলে যায়। আজ আয়শাদের আসতে দেরি দেখে মহল একা একাই হাঁটতে থাকে আশেপাশে। শাহের স্যারের বাড়িটা শিমুল গাছের থেকে সামান্য দূরে। একটুখানি এগিয়ে গেলে শাহেরের ঘরের জানালাটা স্পষ্ট দেখা যায়। আধভাঙা ঘরের দরজার মতো কাঠের একটা জানালা, শুধু দুটো কপাট লাগানো আছে জানালায়। জানালার কপাট দুটো খুলে রাখলে পুরো একটা মানুষ আসা যাওয়া করতে পারবে এমন। জানালাটা সবসময় পর্দা দিয়ে ঢেকে রাখতে হয়। মহল কোনো উদ্দেশ্য ছাড়াই আপন মনে এগিয়ে যায় সেই জানালার দিকে। জানালার পর্দা সরিয়ে দিয়ে চুপি চুপি শাহেরের ঘরের ভেতর দিয়ে দেখতে শাহের দেখে ফেলে মহলকে। শাহের মাত্র স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। গায়ে তার জামা নেই, এক হাতে জামাটা ধরে আছে মাত্রই পরবে বলে। ঠিক তখনই মহল উকি মেরে দেখে বসে। শাহেরকে দেখেই মহল দৌড়ে চলে যেতে নিলে শাহের জানালার ভেতর দিয়ে খপ করে মহলের এক হাত ধরে ফেলে। মহল আর চোখ তুলে তাকানোর সাহসও করে না, বারবার হাত ছাড়াতে চেষ্টা করতে থাকে। মহল অনুরোধের সুরে বলে, স্যার মাফ করে দিন, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন, আর আসবো না কখনো, সত্যি বলছি স্যার। শাহের হাত ছাড়ে না। মহলের ফর্সা নরম হাতটা আরো খানিকটা চেপে ধরে নিজের শক্ত পুরুষালী হাত দিয়ে মহল আবারও বলে ওঠে, স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। শাহের হাত চেপে রেখেই বলে, আমি এত বারবার মাফ করতে পারি না। ভুল করলে ভুলের শাস্তি আমি দিয়ে তবেই ছাড়ি। গোপনে তুমি আমার জানালায় উকি দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছ, তাই শাস্তিটাও বড় হবে। সত্যি বলছি স্যার, জীবনেও আর এমন ভুল হবে না, কসম করে বলছি, দয়া করুন। শাহের হাতটা ছেড়ে দেয় মহলের। অল্প কিছু সময়েই মহলের হাতটাই শাহেরের হাতের আঙুলের ছাপ স্পষ্ট বসে যায়। লাল হয়ে রক্ত জমে যায় হাতে। শাহের গায়ে জামা জড়াতে জড়াতে বলে, আজ ক্লাস পরীক্ষা মাথায় আছে তো? ফেল করলে কান ধরে বের করে দেব ক্লাস থেকে। তাড়াতাড়ি স্কুলে যান। আর শুনুন, এইসব ফিনফিনে পাতলা ওড়না জড়িয়ে আর বের হবেন না, দেখতে বাজে লাগে। ভালো কিছু পরবেন, পারলে শাড়ি পরবেন,
এখন বড় হয়ে গেছেন। মহল খেয়াল করে একটু আগেই শাহের তার সাথে তুমি করে কথা বলছিল, মাত্রই আবার আপনি করে বলছে। মহল চলে আসতেই পারুল আর আয়শা এসে পড়ে। তারপর একসাথে তিনজন হাঁটা ধরে স্কুলের দিকে। জমিদার বেগম রোকসানা রসাই ঘরে দাসীদের কড়া কড়া ভাষায় গালিগালাজ করছে। আজকাল কোনো খাবার তারা ঠিকভাবে তৈরি করতে পারছে না। খাওয়াই রুচি হয় না রোকসানার, যাই খায় বিষাদ লাগে তার মুখে। দাসীদের মাঝে থেকে একজন ফিসফিস করে বলে, মুখে রুচি আসবো কেমনে? অন্তরে নাই শান্তি, খাবার কি আর মুখে ধরে? রোকসানা যেন শুনতে পেয়েও না শোনার মতো থাকে। থমথমে মুখ করে বেরিয়ে যায় রসাই ঘর থেকে। দোতলা ঝুল ঘরের সামনে দেখা হয়ে যায় রুমিলার সাথে। রুমিলা পান চিবোতে চিবোতে ঠোঁট জিভ লাল করে ফেলেছে। পরনে লাল পেড়ে সাদা রেশমির শাড়ি, কপালে লাল টিপ, হাতে মোটা মোটা দুটো বালা পরে নেড়ে চেড়ে দেখছে রুমিলা। রোকসানার সাথে দেখা হওয়ায় রুমিলা পানের পিক দূরে ফেলে বলে, কি গো বড় রানী, আজকাল মন মেজাজ দেখছি বিকে আছে আপনার। আজ আবার কি নিয়ে দাসীদের ওপর এত চওড়া হলেন এত? রোকসানা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয় রুমিলার থেকে। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, সব কিছুর কৈফিয়ত কি তোমার মতো নর্তকীকে দিতে হবে? বালাজোড়া নতুন দেখছি, আজ আবার কোন জমিদার উপহার দিল? রুমিলা ঠোঁট প্রসারিত করে হাসতে হাসতে বললেন, ভয় পাবে না, বড়বাবু দেয়নি, ছোটজন দিয়েছে, শাহজামান বাবু। রোকসানা ঘৃণা ভরা চোখে মুখ ঘুরিয়ে চলে যায় রুমিলার সামনে থেকে। নিজের কক্ষে গিয়ে বিছানায় শুয়ে চোখের পানি ফেলতে থাকে। শাহজামান এর ছোট বউ রোকসানার কক্ষে প্রবেশ করে। রোকসানাকে কাঁদতে দেখে বলে, ভাবিজান, আপনার মন কি খুব খারাপ? মেহমান শালায় কারা যেন এসেছে, শায়ের খোঁজ করছে। রোকসানা উঠে চোখ মুখ স্বাভাবিক করে মেহমান শালায় এগোতে থাকে। দুটো ছেলে আর একটা সুন্দরী মেয়েকে দেখে জিজ্ঞেস করে, আপনারা কারা? মেয়েটা সালাম দিয়ে বলে, আমরা শাহেরের বন্ধু, আমি এলিনা, ওরা রেদওয়ান আর মীর। শাহেরের সাথেই আমরা একসাথেই পড়াশোনা করতাম, দেশের বাইরে থাকি আমরা। শাহেরকে কি ডেকে দেয়া যাবে? রোকসানা বলে, শায়ের কিছুদিনের জন্য বেড়াতে গেছে, আপনারা থাকুন, শায়েরকে খবর দেওয়া হবে, দাসীদের বলে দিচ্ছি আপনাদের দেখভাল করতে। রোকসানা চলে যেতে নিতেই যেন এলিনা বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মীরা ধাক্কা দিয়ে বলে, তোর দম আটকে গিয়েছিল নাকি এলি? আমাকে দেখে ভয় পেয়েছিলি? এলিনা বলে ওঠে, বাপরে বাপ, ভয় পাবো না আবার? জমিদারের বউদের সামনাসামনি দেখেই যে কেউই ভয় পাবে। কি ভারী ভারী গয়না, কি সাজগোজে বাবা। পাশে থেকে রেদওয়ান বলে ওঠে, বড় জমিদারনি বলে কথা, দেখতেও কি অসাধারণ, তাই না? এলিনা রেদওয়ানের বুকে কিল বসিয়ে দিল বলে, এটা শাহেরের মা হয়, ভুলে যাস না, আমাদের আন্টি লাগে, নজর ঠিক কর। স্কুলের বারান্দায় লাইন করে কানে দাঁড়িয়েছে মহল, আয়শা, পারুল, আরো 4-5টা মেয়ে। এই কজন আজ ক্লাস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় শাহের তাদের সবাইকে এক পায়ে খাড়া করে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে। প্রায় মিনিট 20 সময় হলো সবাই দাঁড়িয়ে আছে এভাবে। গরমে হাঁসফাঁস করছে মহল, টপ টপ করে ঘাম ঝরছে তার শরীর বেয়ে। সকালে খালি পেটে স্কুলে আসার পর এভাবে দাঁড়িয়ে থাকতে মহলের শরীর কাঁপছে, বারবার ঢুলে ঢুলে গড়িয়ে পড়ছে পাশের জনের গায়ের ওপর। শাস্তির মেয়াদ সমাপ্তি ঘটিয়ে শাহের একে একে ক্লাসে ঢুকতে বলে সবাইকে। কড়া কড়া ভাষায় বলতে থাকে মহলদের। আয়েশাদের মাঝখান থেকে নীলু নামের একটা মেয়ে ভয়ে ভয়ে বলে, স্যার, একটা কথা ছিল আমাদের, অনুমতি দিলে বলতে চাই। কি কথা? স্যার, আমরা তো অঙ্ক ঠিকমতো বুঝতে পারি না, খুব কঠিন মনে হয়। আগে স্যার পরিষ্কারভাবে অঙ্ক করাতে পারতো না, তাই ঠিক করেছি ফাইনাল পরীক্ষার আগে ঠিকভাবে আপনার কাছে অঙ্ক শিখব। ক্লাসের অল্প সময়ের মধ্যে আমরা শিখতে পারি না, আপনি যদি আমাদের কজনকে আলাদা করে একটু সময় দিতেন। নীলুর কথার সাথে সাথে বাকি সবাই সুর মেলায়। শাহের কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, ঠিক আছে, করা যায়। পাশ থেকে আয়শা বলে ওঠে, কিন্তু স্যার, স্কুল এত সময় ধরে তো খোলা রাখার নিয়ম নেই, আমরা পড়বো কোথায়? আপনার যদি সমস্যা না থাকে তো আমরা আপনার বাড়িতে গিয়ে পড়তে পারবো। তাছাড়া আমরা কজন মোটামুটি পাশাপাশি বাড়িতেই থাকি, সমস্যা হবে না।
হেডমাস্টারকে বলেই না হয় বন্ধ ক্লাসটা থেকে পুরনো আসনগুলো নিয়ে আপনার বাড়িতে না হয় রাখলাম। আয়শার কথার তালে তাল মিলিয়ে বাকিরাও বলতে থাকে একই কথা। শাহের আঙুলের সাহায্যে কপাল চুলকিয়ে বলে, ভালো বুদ্ধি। আপনাদের যে এত উন্নতি হয়েছে পড়াশোনা নিয়ে তা দেখে ভালো লাগছে। ঠিক আছে, স্কুল শেষ করে বিকালে আসবেন আপনারা। চাইলে কাল থেকেই আসতে পারেন, আমার কোনো সমস্যা নেই। শাহের স্যারের ভাঙাচোরা বাড়িতেই জড়ো হয়েছে 7-8টা ছেলে মেয়ে। দুটো ঘরের একটা ঘর খালি পড়ে থাকে তার সেই ঘরেই পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। অন্যটা শাহেরের শোবার ঘর। বারান্দা পেরিয়ে ঝুরঝুরে টিনের চালের একটা রান্নাঘর রয়েছে, যেখানে শাহের নিজেই যা পারে তাই রান্না বান্না করে কোনো রকমে দিন পার করে সে। জমিদার পুত্রের এমন দশা দেখে জমিদার শাহজাহানের মেজাজ বিগড়ে যায়। বারবার খবর পাঠানোর পরও শাহের ফিরে যায় না। বিদেশ থেকে শাহের কিছু বন্ধু বান্ধব আসার খবর পেয়েও শাহের যেতে নারাজ। উল্টে সে এলিনাদের গ্রামে তার থাকার ঠিকানা দিয়ে দিয়েছে তাদের আসার জন্য। এলিনারা আগে থেকেই টুকটাক জানতো শাহেরের সম্পর্কে সবকিছুই। এখন যখন শাহের বলেছে যে সে গ্রামের একটা বাড়িতে ভাড়া থাকছে, তা শোনার পর এলিনারা খুব একটা অবাক হয়নি। শাহের বরাবরই এমন একরোখা ছেলে, একবার যদি জেদ ধরে রাখে তা ভাঙানো অনেক কষ্টসাধ্যের ব্যাপার। জমিদার বেগম রোকসানা এলিনাদের অনুরোধের সুরে বলে দিয়েছেন যে কোনো ভাবেই হোক তারা যেন শাহেরকে ভবনে ফিরিয়ে আনে। এলিনারা বলেছে চেষ্টা করবে যথাসম্ভব। বিকেলে স্কুল ছুটির শেষে বাড়ি ফিরে গোসল করে খাওয়া শেষ করে এখন মহল পড়তে এসেছে সবার সাথে। আগে আসতে চায়নি, বাড়িতে অনেক কাজ পড়ে আছে বলে মহলের মামি আসতে দিতে চায়নি, কিন্তু মামা আর দিনার কারণে আসতে পেরেছে। তার উপর আয়শারও বারবার করে বলে দিয়েছে যেন মহল আসে, আরও না আসলে বাকিরাও আসবে না। আয়শা, পারুল আর মহল বসেছে একদম পেছনের সারিতে। মহল মূলত শাহেরকে অতিরিক্ত ভয় পাওয়ার কারণেই মহল সবসময় পেছনের দিকে শাহেরের নজর আড়ালেই বসে, কিন্তু শাহের পেছন থেকে এনে তিনজনকে আবার সামনে বসায়। শাহের দরজা দিয়ে ঢুকতেই আজও মহলকে পেছনে বসা দেখে দরজা থেকেই বলে, 3 ফাঁকিবাজেরা পিছন থেকে উঠে সামনে এসে বসা হোক। আয়শা আর পারুল উঠে আসলেও মহল পেছনেই থেকে যায়। শাহের দূর থেকে গরম চোখে তাকিয়ে থাকে খানিকক্ষণ। মহল চোখ ফিরিয়ে নেয়, নড়ে চড়ে না, পেছনেই বসে থাকে ভয়ে ভয়ে। শাহের বাইরে থেকে মাঝারি দেখে বাঁশের একটা লাঠি এনে মহলের দিকে এগোতেই মহল চোখ বন্ধ করে ছুটে এসে সামনে বসে পড়ে। শাহের খুঁজে খুঁজে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বের করে, সবাইকে করতে বলে, যা আগে একবার সে করিয়েছে স্কুলে। মহল অঙ্ক না পারায় চুপচাপ বসে বসে কলম কামড়াতে শুরু করে। বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরও ওভাবেই চুপচাপ বসে থাকে মহল। শাহের আর চোখে খেয়াল করে যাচ্ছে তখন থেকেই। ভীষণ বিরক্ত হয়ে যায় সে। মহলকে আচমকা ধমক দেওয়াতেই মহল ধরপড় করে ওঠে। মহল খাতার মাঝে দৃষ্টি রেখে মিনমিন করে বলতে থাকে, স্যার আমি পারছি না, আসলে আমি কিছুই বুঝি না অঙ্কের, আমি হয়তো ফেল করব স্যার। শাহের চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তারপর কাছে গিয়ে আবারও ধৈর্য নিয়ে কয়েকবার বোঝাতে থাকে মহলকে। মহল শুধু মাথা নেড়ে হুম হুম বলতে থাকে। আসলে সে কিছুই বুঝতে পারে না। শাহের আবারও ভিন্ন একটা অঙ্ক করতে বলল। মহল আবারও চুপচাপ বসে থাকে। এবার শাহের সত্যি সত্যি বিরক্ত হয়ে যায়। নিজের মাথার দুই পাশে আঙুল দিয়ে চেপে ধরে বলে, আপনাকে নিয়ে কি করা যায় বলুন তো? আপনার পড়াশোনা তো বাকি বিষয়গুলোতে খুব ভালো জানি, আমার বেলাতে এসেই এমন পিছলে যান কেন তাহলে? একটু চেষ্টা তো করতে পারেন, দেখে তো মনে হয় না তা করছেন। বাসায় কি পড়তে বসা হয়? পাশ থেকে আয়শা ফিসফিস করে বলে ওঠে, সারাদিন ওকে দিয়ে কাজ করায় ওর মামি, এখানে যে পড়তে আসতে পেরেছে তাই বেশি। সাথে পারুলও বলে ওঠে, স্যার আপনার কাছে ওকে রেখে দিন, তাহলে আর আপনার এত খাটুনি করতে হয় না। আয়শা আর পারুলের মাঝে নিজেদের ফিসফিসানি কথা শাহের সামনে থেকে ঠিকই শুনে নেয়। শাহেরও মিনমিনে কণ্ঠে বলে, রেখে দিতে চাইলেও তো আর রেখে দিতে পারি না। শাহেরের পড়ানোর মধ্যেই জানালায় উকি দেয় রক্তিম। রক্তিম শাহেরকে ফিসফিস করে ডেকে বলে, শাহের, আরে শুনছিস? শাহের ভ্রু কুচকে তাকিয়ে বলে, বেরলের মতো করিস না তো, যা বলার বলে চলে যা, পড়াচ্ছি, দেখছিস না? একটা জরুরি কথা ছিল,
এভাবে বলে তোকে বুঝাতে পারবো না, তোর কাছে যেতে হবে। আসবো? শাহের বারান্দায় আসতে বলে রক্তিমকে। রক্তিম শাহের হাত মুঠো করে ধরে অনুরোধ করে বলে, তুই আমার প্রাণের বন্ধু, তুই ছাড়া গতি নেই, তোকে একটা কাজ করে দিতে হবে, দিবি বল? শাহের ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলে, বনিতা করিস না তো মেয়েদের মতো, সরাসরি বল কোন আকামের সামিল হতে বলছিস আবার? রক্তিম মুচকি হেসে বলে, আমরা বিয়ে করতে চাই, তুই রাজি? আমি রাজি মানে? তুই কি আমাকে বিয়ে করবি? আমি পারবো না এ কাজ করতে, আমার এত অধপতন হয়নি। রক্তিম মুখ ফুলিয়ে বলে, দূর, মজা করছি না তো, আমি আর দিনা বিয়ে করব। তাহলে তুই কি বলিস, রাজি তুই? তোকে কিন্তু সব ব্যবস্থা করে দিতে হবে, আমি এসবের কিছু বুঝি না, তুই আমার ভরসা। তুই বুঝিস না আর আমি সব বুঝি, এমনভাবে বলছিস যেন কতগুলো বিয়ে করে বসে আছি, পারবো না আর কিছু করতে। আর লুকিয়ে বিয়ে করার দরকার কি তোদের? বাড়িতে ওর বিয়ের কথা চলছে, তাছাড়া আমার বাড়িতে ওকে মেনে নিবে না জানিস তো। আর আমার তোর মতো এত সাহসও নেই, তুই যেমন বাড়ির সবাইকে ছেড়ে তার আশায়। শাহের গরম চোখে তাকিয়ে রক্তিমকে কিছু বলার আগে রক্তিম হাত জোর করে আবারও বলে, দয়া কর দোস্ত, তুই সব করবি বল, তুই পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। শাহের হাসতে হাসতে বলে, বিয়ের রাতে যেন এই কথাটা ভুলে যাস না, দেখবো তুই আমাকে ছাড়া আর কি কি করতে না পারিস। গ্রামের রাস্তা ধরে গরুর গাড়ি করে এলিনা, মীরা আর রেদওয়ান আসছে। স্যাঁতসেঁতে কাঁচা রাস্তায় জায়গায় জায়গায় গর্ত, গাড়ি নড়বড়ে হয়ে চলতে থাকায় এলিনা বিরক্ত হয়ে যায়। মীর বেশ উপভোগ করতে থাকে গ্রামীণ পথঘাট, আর রেদওয়ান পড়ে পড়ে ঘুমাচ্ছে। জমিদার ভবন ছেড়ে শাহের এমন একটা জায়গায় এসে থাকায় এলিনা নিজেরই কাছে অসহ্য লাগছে। বারবার নাক সিটকাচ্ছে এলিনা। বাড়ির কাছাকাছি থামতেই তিনজনে হা হয়ে মুখ চাওয়াচাই করে। পুরো একটা ফাঁকা বিশাল মাঠের মতো জায়গায় একটা মাত্র ভাঙাচোরা বাড়ি, যেখানে কিনা শাহের থাকে। আশেপাশে ক্ষেত খোলা, গাছপালা আর গরু মহিষ ছাড়া কোনো মানুষজন নেই। এলিনারা এগিয়ে যায় শাহেরের বাড়িটার দিকে। ভেতরে প্রবেশ করতেই শাহেরের দেখা পাওয়ায় মীর, রেদওয়ান আর এলিনারা সবাই মিলে শাহেরকে জড়িয়ে ধরে খুশিতে। শাহের কিছুক্ষণ বিব্রত হয়ে যায় মহলদের সকলের সামনে। এলিনাদের অন্য ঘরে নিয়ে বসিয়ে দেয় শাহের। মহলদের ছুটি দিতেই মীর পড়ানোর ঘরে ঢুকে পড়ে, সকলের সাথে পরিচিত হতে চাই। শাহের বলে, অন্য একদিন, আজ ওদের সময় নেই, বাড়ি যেতে সবার সন্ধ্যা পার হয়ে যাবে। কিন্তু মীর মহলের পাশে গিয়ে বলে, ওয়াও বিউটিফুল লেডি, কি নাম তোমার? শাহের মীরের হাত ধরে টেনে বলে, ওর নাম জানা দরকার নেই, চল তোদের গ্রামটা ঘুরে দেখাই। এসেছি যখন থাকবো, ঘুরবো, কিন্তু তার আগে বল এই ছোট্ট পাখিটার নাম কি? আমার খুব পছন্দ হয়েছে, চল না ওর বাড়ি অব্দি গিয়ে এগিয়ে দিয়ে আসি, তাতে ঘোরাও হয়ে যাবে। শাহের মহলের দিকে তাকিয়ে বলে, বাড়িতে যাও, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা বলেই মহল বাকিদের সাথে বেরিয়ে যায়। মীর আর কিছু বলে না। শাহেরের সাথে পাশের ঘরে গিয়ে সবাই মিলে গল্প করতে বসে। নিজের জমিদারি কারবার ফেলে এখানে এসে পড়ে আছিস কেন শাহের? এভাবে আর কতদিন থাকবি? ফিরবি না? এলিনার কথার সাথে তাল মিলিয়ে মীর রেদওয়ানও বলে, হ্যাঁ, এভাবে আর কতদিন থাকবি? ফিরে চল, এটা তোকে মানায় না সাহের। আন্টি খুব করে বলে দিয়েছেন তোকে ফিরিয়ে নিয়ে যেতে, আমাদের সাথে চল না। শাহের উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, যাব, সময় হোক, জমিদার শাহজাহানকে একটা ধাক্কা খাইয়ে তারপরে যাব। জমিদার ভবনে আসর ঘরে আজ আসর বসেছে। নিত্যদিনের মতো আজ নয়, আজ আলাদা ভিন্ন ধরনের সাজে সজ্জিত হয়েছে আসর ঘর। আজ অনেকদিন পর আসর ঘরে ঘুঙুরের পদধূলি পড়বে বলেই জমিদার ভবনের সকল পুরুষেরা নিজেদের চমৎকারভাবে তুলে ধরেছে। নানান সাজসজ্জায় তৈরি হচ্ছে। আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য রসাই ঘরে চলেছে নানান পদের রান্নার ধুম। জমিদার শাহজাহানের বিশ্বস্ত বন্ধু জুলফিকার এসেছেন তার ছোট কন্যা শবনমকে সাথে নিয়ে। শবনমই প্রথম এসেছে জমিদার ভবনে। এর অনেক বছর আগে একবার এসেছিল যখন তার বয়স 16, তাই তার জন্য বিশেষ ধরনের আয়োজন করা হয়েছে।
সাথে উপহার হিসেবে রাখা হয়েছে কয়েক প্রকার মসলিন ও মখমলের পোশাক, সাথে রত্নখচিত কিছু অলংকারও আছে। শবনম জমিদার ভবনে প্রবেশ করতেই তাকে বিশেষ শরবত পান করিয়ে নির্ধারিত কক্ষে আনা হয়। দাসীরা একে একে এসে উপহার তুলে দেয় তার হাতে। ভোজসভায় ডাকা হলে আমন্ত্রিত সকলে সহ শবনম গিয়ে বসে পড়ে ভোজসভার আসনে। বিভিন্ন পদের সুস্বাদু খাবার খেয়ে সকলেই বরাবরের মতো প্রশংসা করে। বড় বেগম রোকসানা বারান্দা কক্ষে দাঁড়িয়ে আড়াল থেকে দেখেই আড়ালে চোখ মোছেন। রুমিলা এসে রোকসানাকে বলে, আড়াল থেকে দেখে কি হবে বড় বেগম, যেসব সহ্য হয় না তা এড়িয়ে চলাই ভালো। চারিদিকে কি উৎসব দেখেছেন, নাচে গানে আজ জমিদার ভবনে সব পুরুষের মাথা ঘুরিয়ে দেবে ঘুঙুর। সাথে বাকি নর্তকীরা আজ অনেকে বেশি উপহার পাওয়ার সুযোগ খুঁজবে। তবে আপনি চাইলে বড়বাবুর পাশে বাকি নর্তকীদের আমি আসতে দেব না, শুধু আমি আজকের জন্য তার সাথে থাকতে চাই। বলেই রুমিলা বেসুরে হাসতে থাকে। রোকসানা চোখ পাকিয়ে চলে যায় নিজের কক্ষে। শাহজাহানের পিতা আর তার বেগমকে আসর ঘরে ডেকে নিতে লোক পাঠানো হয়, কিন্তু তার এখন বয়স বেড়ে যাওয়ায় এসব থেকে অনেক দূরে চলে গেছেন সে। সাথে শাহের আর নিজের সর্বশেষ পুত্র মেঘরাজকে দূরে হারিয়ে তার এখন এসবে মন টেকে না। নিজের পূর্বপুরুষদের করে আসা এই রীতিনীতিকে আস্তে আস্তে তিনি ভুলতে বসেছেন। তার নিজের করে আসা পাপকর্মের ফল তিনি তার নাতিপুতি আর ছোট ছেলেকে দিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সবাই ছন্নছাড়া হয়ে জমিদার ভবন থেকে নিজেদের ত্যাগ করে ভবঘুরে হয়ে থাকেন। বড় দুই সন্তানদের সংসার নামে মাত্র। তাদের বেগমরা আসলে ভেতরে ভেতরে ভীষণ অসুখী। নিজেদের কোনো রকম ধরে রেখেছেন এই জমিদার ভবনের ইট পাথরের সাথে। আসর ঘরে জমে উঠেছে নর্তকীদের নাচ গান। ঢোল, তবলা, বাদ্যযন্ত্র বাজানোর শব্দ কানে ভেসে আসছে বাহির কক্ষের সকলের কানে। শাহজাহানের ছোট ভাই শাহজামান এর স্ত্রী জোবাইদা আসর ঘরে বাইরে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। সামনে দিয়ে তার দুই কন্যা মেহের আর রেণুকা যাওয়ার সময় নিজেদের মাকে আসর ঘরের সামনে দেখে জিজ্ঞেস করে, এসব রং তামাশা দেখতে এসেছো মা? ঘরে চলো, আজ বাবার আশা ভুলে যাও। দেখছো না আজ সবার প্রিয় ঘুঙুর এসেছে। রেণুকা বলে ওঠে, শাহের ভাইজান চলে গিয়ে ঠিকই করেছে। পুরনো ঐতিহ্য রীতিনীতি এখনো মানার কি আছে? এখন যুগ বদলে গেছে, কিন্তু এদের নারীদেহ ব্যবসা আর শেষ হলো না। সকালে গ্রামের পথে ঘুরতে বেরিয়েছে শাহেরের বন্ধুরা। রাতে তারা শাহেরের বাল্য বন্ধু রক্তিমের বাড়িতে ঘুরতে গিয়ে সেখানেই থেকে গিয়েছিল। আজ আবার এসেছে শাহেরের স্কুলে। মূলত মীরের জোড়াজুড়িতে আসতে বাধ্য হয়েছে সবাই। এলিনার ইচ্ছে ছিল সে নদীতে ঘুরবে, কিন্তু মীর টেনে স্কুলে এনেছে মহলকে দেখতে। শাহেরের ক্লাস চলাকালীন সময়ে মীর দরজায় গিয়ে দাঁড়িয়ে বলে, শাহের ক্লাস কখন শেষ হবে? রাতে কি বলেছিলাম মনে আছে তো? শাহের বিরক্ত হয়ে অঙ্ক কষা বন্ধ করে এগিয়ে এসে বলে, মনে আছে, এখন যা, ক্লাস চলছে। মীর হাসতে হাসতে বেরিয়ে আসে দরজা দিয়ে। শাহের হাতে থাকা চকটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে। গম্ভীর হয়ে ক্লাসের সবাইকে বলে, বাকি অংশ আপনারা শেষ করুন। শাহেরের মেজাজ খারাপ হচ্ছে মীরের ওপর। মীর সেই যে কাল থেকে মহল মহল করে মাথা খাচ্ছে শাহেরের। রাতে আবার বারবার করে বলেছে যেন মহলকে বলে মীর তাকে পছন্দ করে, মীরের সাথে যেন একবার মহল দেখা করে। শাহেরের ক্লাস শেষ হতে বাইরে আসতেই মীর চাপটে ধরে তাকে। তোর মাথায় গোবর ছাড়া আর কি কি আছে বলতো? ও আমার ছাত্রী, তার উপর ওর বয়স দেখেছিস, তোর হাঁটুর সমান। ওকে গিয়ে আমি এসব বললে আমার চাকরি থাকবে? মীর ঠোঁট কামড়ে বলে, বুঝেছি, যা করার আমারই করতে হবে। স্কুল ছুটি শেষে মহলরা তিন বান্ধবী শিমুলতলা থেকে আলাদা হয়ে যার যার বাড়ির পথে যেতেই মীর এগিয়ে যায় মহলের দিকে। সে আগে থেকেই দাঁড়িয়েছিল মহলের জন্য। মহলের সামনের পথ আগলে দাঁড়ায় মীর। আমি মীর, তোমার স্যারের বন্ধু। ওই যে কাল দেখা হলো, তোমার সাথে একটু কথা বলতে পারি? মহল এদিক ওদিক তাকিয়ে ভয়ে ভয়ে উত্তর দেয়, কি বলবেন? তোমার নামটা শাহেরের থেকে শুনেছি, অনেক সুন্দর, নূর মহল। তোমার নামের চেয়ে তুমি আরো 1000 গুণ সুন্দরী, অপ্সরা। আমি বাড়ি যাব, দেরি হয়ে যাচ্ছে, সরুন। মীরকে পাশ কাটিয়ে চলে যেতেই মহল পা পিছলে পড়ে যেতে নাই। সাথে সাথেই মীর হাত টেনে ধরে মহলের। পেছন থেকে শাহেরের নজরে পড়ে সেই দৃশ্য। শাহের দ্রুত এগিয়ে এসে ধমকিয়ে মহলকে বলে,
এখনো বাড়ি যাননি কেন? বলেছি না এই ফাঁকা জায়গায় কখনো দাঁড়িয়ে না থাকতে, ভুলে গেছেন? তাড়াতাড়ি যান। আর শুনুন, এরপর থেকে দেখে পা ফেলবেন, যাকে তাকে টেনে ওঠানোর মতো কাজ করবেন না। হাঁটতে না জানলে ঘরে বসে থাকবেন। বলেই কটকট করে চলে যায় শাহের। মীর পেছন পেছন দৌড়ে গিয়ে বলে, এটা কি হলো? মেয়েটার সাথে এমন কোনো করলি? তাছাড়া আমি তো তাকে সাহায্য করেছি, তাতে সমস্যা কি? তোরা চলে যাচ্ছিস কবে? শাহেরের এমন রাগ মিশ্রিত কণ্ঠস্বর শুনে মীর তবদা খেয়ে যায়। হঠাৎ তাদের চলে যাওয়া নিয়ে শাহের ব্যস্ত হয়ে পড়বে, মীর আশা করেনি। মহল পড়তে আসার সময় দিনার ঘরে ঝগড়ার আওয়াজ শুনতে পায়। মহল এগিয়ে যেতেই মামি তাকে চামচ দিয়ে ঢিল ছুঁড়ে বলে, আমাদের মা মেয়ের অশান্তি দেখে বেশ মজা হচ্ছে কুলাঙ্গার মেয়ে। যান, বিদ্যার পাহাড় বইতে যান, নয়তো আবার আপনার গুণধর মামা এসে আমাকেই মশলা দেবে। দিনা রাগ দেখিয়ে তার মাকে বলে, সবসময় বাচ্চা মেয়েটির সাথে এমন না করলে হয় না তোমার? মহল, তুই পড়তে যা। বাস থেকে রাত্রি তেরে এসে বলে, এই যে আমার রূপের রানী, আপনার গুণের তো আর শেষ নেই। পুরো গ্রামের ছেলেপেলের মাথা খেয়ে বসে আছেন। দিনের মধ্যে এত লোকে যে তাদের জন্য আপনার সাথে সম্বন্ধ আনে, বেশ ভালো কথা। এবার আপনার মামাকে বলবেন যেন আপনাকে তাড়াতাড়ি বিয়ে দেয়। তাকে তো আবার আপনাকে বিয়ে দেওয়ার কথা বলাই যায় না। কি দরদ, নিজের মেয়ে হয়েও আমরা তা পাই না। দিনা রাত্রির দিকে গরম হয়ে বলে, ওদের বিয়ে নিয়ে তোর এত সমস্যা কি রে? নাকি ওর মতো রূপ তোর নেই বলি তোর কেউ সম্বন্ধ আনে না, তাই তাড়াতে চাস ওকে? আমি দেখতে খারাপ, তবুও তোদের মতো রূপ না থাকা ভালো। যেটা ব্যবহার করে তোরা সবার সাথে ঘুরে বেড়াস, মাত্রই তো মার খাচ্ছিলি এজন্য। রাত্রির কথা শুনে দিনা মাথা নিচু করে রাখে। মহলও চলে যায় পড়তে। আজ আকাশের অবস্থা ভালো না, চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। বজ্রপাতের শব্দে গড়গড় করে উঠছে খানিক পরপর। এমন অবস্থার জন্য মহলদের স্কুলে আজ তাড়াতাড়ি ছুটি দিয়েছে। মহলের দৌড়ে দৌড়ে বাড়ির পথে চলেছে সবাই। শিমুলতলায় আসতে না আসতেই আকাশ ফাটিয়ে শব্দ করে বৃষ্টি শুরু হয়ে যায়। মহল, আয়শা আর পারুল মিলে শিমুলতলায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ মহল সবাইকে বলে ভেজার জন্য। আয়শা ভিজতে চায় না, কিন্তু মহলের সাথে পারুলও বলে ওঠে, চল সবাই ভিজে, মজা হবে। তারপর সবাই বইগুলোকে একসাথে করে রেখে গাছের গোড়ায় পাতা দিয়ে ঢেকে রাখে, যাতে বৃষ্টিতে ভিজে না যায়। মহলরা দৌড়ে গাছতলা থেকে বেরিয়ে এসে তিনজন মিলে হাত ধরাধরি করে ভিজতে থাকে। হঠাৎ মহলদের ক্লাসের সেই শুভ ছেলেটা যে মহলকে চিঠি দিয়েছিল, তার সাথে মহলদের দেখা হয়ে যায়। শুভ আর তার বন্ধুরা ভিজতে ভিজতে মহলদের দিকে এগিয়ে আসছিল। মহলদের কাছাকাছি এসে শুভ বলে, চলো মহল, একসাথে ভিজি। পাশ থেকে পারুল বলে, না, তোদের সাথে ভিজবো কেন রে? কেউ দেখলে কি ভাববে? তোরা চলে যা শুভ। শুভ মহলের দিকে এগিয়ে এসে বলে, মহল, একটা কথা ছিল তোর সাথে। মহল বলে, যা বলার কাজ স্কুলে বলবি, এখানে না। আর আমাদের মাঝে এসে বিরক্ত করিস না তো, যা। শুভ আবার বলে ওঠে, সেদিন তোকে চিঠি দেওয়াতে শাহের স্যারের হাতে খুব মার খেয়েছিলাম জানিস। তোকে বললে হাসাহাসি করতে, তাই বলিনি। আজ তোকে আর একটা চিঠি দেব। আজ তো স্যার নেই, আর এটা ক্লাসও না। শাহের ঘরে জানালা বন্ধ করতে এসে শিমুলতলায় মহলদের ভিজতে দেখে, সাথে শুভ আরো দুটো ছেলেকে দেখে তাদের সাথে ভিজতে। শাহের কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ছাতা নিয়ে বের হয়ে এগিয়ে যায় মহলদের দিকে। শাহেরকে এগিয়ে আসতে দেখেই সবাই যার যার মতো দৌড়াদৌড়ি করতে থাকে। মহলকে একটা ধমক দিয়ে শাহের চোখ কটমট করে বলে, একটা কথা কতদিন বলতে হয় আপনাকে? খুব ভালো লাগে নিরিবিলি জায়গায় একা একা ঘুরতে। হ্যাঁ, হাত পা বেঁধে এই শিমুল গাছের সাথেই ঝুলিয়ে রাখবো, তখন ভালো লাগবে। দিন রাত থাকতে পারবেন এখানে। শাহের আয়শাদের দিকে তাকিয়ে জোরে একটা ধমক দিয়ে বলে, যান, বাড়ি যান। সবগুলো ফাজিল দেখছি, আপনাদের বাড়িতে না গেলে আমার হবে না, বুঝেছি। আয়শারা তাড়াতাড়ি উঠে চলে যায় নিজেদের বই বের করে নিয়ে। মহল চলে যেতে নিলেই শাহের বলে, দাঁড়ান,
এতক্ষণ হলো ভিজে অবস্থা তো খারাপ করে ফেলেছেন। চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে বাড়ি গেলেই জ্বর আসবে। এই ছাতাটা নিয়ে যান। মহল শীতে কাঁপতে কাঁপতেই বলে, লাগবে না স্যার, যেতে পারবো। তাছাড়া আপনি যাবেন কি করে? শুকনো মানুষ, ভিজে যাবেন তো। যা বলছি শুনুন, আমি ভিজলে আপনার মতো এত সহজে আমার জ্বর হবে না। ধরুন, এটা নিয়ে যান। যাওয়ার সময় ওড়না দিয়ে শরীর ভালোভাবে ঢেকে যাবেন। আর হ্যাঁ, ওই ছেলেগুলো আজ আবার কি বলছিল? কিছু না স্যার, এমনিই এসেছিল। শাহের রাগ নিয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে মহলের দিকে, তারপর বলে, মিথ্যা বলবেন না, আমি মিথ্যা সহ্য করতে পারি না, মাথা গরম হয়ে যায়। সত্যি বলছি, আজ কিছুই বলেনি। দেখি, আমার দিকে তাকিয়ে বলুন তো, আমি চোখ দেখলেই বুঝতে পারবো সত্যি না মিথ্যা। কি হলো, তাকাতে বলেছি না? মহল চোখ মেলে তাকায়। বড় বড় হরিণী চোখের সেই চাহনি লম্বা পাপড়িগুলো বৃষ্টির পানিতে লেপ্টে আছে। টকটকে ফর্সা শরীর জুড়ে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা মিশে আছে। দুই পাশে লম্বা মোটা দুটো বেনুনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মহলের কোমর। চোখ দুটো লাল হয়ে বুঝে আসার মতো অবস্থা তার। বৃষ্টির পানিতে শরীর কেঁপে কেঁপে উঠছে একটু পর পর। শাহের আর কথা বাড়ায় না, মহলকে দ্রুত চলে যেতে বলে। মহল চলে যেতে নিলেই শাহের আবারও বলে, দাঁড়ান, এই বইগুলো যে এখানে রেখে যাচ্ছেন সে খেয়াল আছে? এত বেখেয়ালি কেন? বলেই সেই বইগুলো তুলে হাতে দেয় মহলে। মহল দ্রুত পা চালাতে চাইলেই পড়ে যাওয়ায় ভয়ে ধীরে ধীরে পা টিপে টিপে হেঁটে হেঁটে বাড়ি চলে যায়। শাহেরও ভিজতে ভিজতে চলে যায় নিজের ঘরের দিকে। জমিদার ভবনে শাহজাহান আর তার বন্ধু জুলফিকারের মধ্যে শাহের আর শবনমকে নিয়ে বিবাহের আলাপ চলছে। শাহজাহান আর জুলফিকার দুজনেই বহু বছর আগে শাহের আর শবনমের বিয়ে ঠিক করে রেখেছিল। দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তারা অপেক্ষায় ছিল, কিন্তু প্রাপ্তবয়স্ক হলেও এখনো তা সম্ভব করাতে পারেনি দুই বন্ধু। শাহের পড়াশোনার জন্য চলে যায় বাইরের দেশে। সেখান থেকে আসার পর জমিদার ভবন ছেড়ে নিজের মতো আলাদা থাকতে নানান জায়গায় পাড়ি জমাতো। মাঝে মাঝে ভবনে ফিরত। এইভাবে সে সবার থেকে দূরে দূরে থাকছে দিনের পর দিন। জমিদার শাহজাহানের পিতার বার্ধক্যতার পরে থেকেই শাহজাহান জমিদার ভবন, সহায় সম্পত্তি, জমা ফসলের দিকে নজর রাখেন। বংশ পরম্পরার ধারাবাহিকতা অনুযায়ী বর্তমানে জমিদার ভবনের উত্তরসূরি হিসেবে শাহেরের আসন লাভ করার কথা, কিন্তু সে এসব নিয়ে মাথা ঘামায় না। তার দায়িত্ব সে যখন বুঝে নেবে তখন তাকে জমিদারির সকল বিষয়ের দিকেই আলোকপাত করতে হবে। নিজের বাপদাদাদের মতো নিজের বেগম ব্যতীত অন্য নারীদের সংস্পর্শে যেতে হবে। চাইলে 2-3টে বিবাহ করতে পারবে নির্দ্বিধায়। নর্তকীদের সাথে রাত্রি যাপন করে তাদের অসহায়ত্ব আর অভাব দূর করাটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। আসর ঘরের নারীদের দেহ ব্যবসা রমরমা করতে শাহজাহান আর শাহজামান এর মতো অতিথির আমন্ত্রণের দায়িত্বটাও বেশ জটিল। বাকি তো অনেক পরে আছি, যেগুলো থেকে শাহের বরাবরই নিজেকে দূরে রেখে এসেছে। শবনমকে নিয়ে দাসী আর শাহেরের বোনেরা মেহের আর রানুকা সবাই মিলে ঘিরে রেখেছে। সকলেই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে শবনমকে পুরো জমিদার ভবন ঘুরে ঘুরে দেখাচ্ছে। শবনম মনে মনে বেশ খুশি। শাহেরকে সে আগে থেকেই পছন্দ করে, 2-3 বার দেখা হয়েছিল তাদের। শাহেরের মতো সুদর্শন আর সুপুরুষকে শবনম মনে মনে বেশ অনেক আগে থেকেই স্বামী রূপে চেয়েছিল। তাদের বিয়ে ঠিক করা ছিল বলেই এতদিন যাবৎ সে অন্য কোনো পুরুষকে মন দেয়নি। শবনমের বাবা বিশাল বড় ব্যবসায়ী আর প্রচুর সম্পদশালী ব্যক্তি। একমাত্র মেয়ে শবনমকে তিনি খুব বেশি ভালোবাসেন। মেয়ের পছন্দের কথা সে নিজেও জানেন। এখন যখন বিয়ের কথাবার্তা চলছে তখন আর দেরি করতে চায় না কেউ। যত তাড়াতাড়ি সম্ভব শাহেরকে ফিরিয়ে আনতে চায় সবাই। শবনমও শাহেরকে এক নজর দেখার জন্য ছটপট করছে। অনেকদিন দেখা হয়নি তাকে। এখন নিশ্চয় শাহের দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়েছে। শবনমও তাই। শাহের তাকে দেখে নিশ্চয় চোখ ফেরাতে পারবে না এখন। মনে মনে সব কথা ভাবতে থাকে শবনম। মহলকে আজ ভীষণভাবে বকাঝকা করছে মহলের মামি। আজকাল মহল কোনো কাজ ঠিকভাবে গুছিয়ে করতে পারছে না, সব কাছেই কিছু না কিছু ভুল করে বসছে। তখন চুলায় তরকারি নাড়াচাড়া দিতে গিয়ে অর্ধেকখানি মাটিতে ফেলে দিয়ে এসেছে। মাটির একটা গ্লাস ধুতে গিয়ে সেটাও ভেঙে ফেলেছে। মহলকে মুখ পুরি, কুলাঙ্গার, হ্যান ত্যান আরো নানান কথা বলে মামি বকেই চলেছেন সেই তখন থেকে।
মহল চুপচাপ ঘরে বসে শুনছে আর চোখের পানি ফেলছে। দিনা এসে মহলের পাশে বসে তাকে সান্ত্বনামূলক বুঝের কথা বলে যাচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে। একমাত্র এই মানুষটাই মহলকে সবসময় আগলে রাখে বুকের মাঝে। দিনা বলতে থাকে, মহল, তোকে একটা কথা বলবো, গোপন কথা। মহল চোখ মুছে আগ্রহী হয়ে জানতে চায়, কি কথা দিনা আপা? কি হয়েছে? রক্তিম ভাইয়ের ব্যাপারে কোনো কথা? হ্যাঁ রে, কাল আমরা বিয়ে করবো পালিয়ে, সব ব্যবস্থা করা আছে। করেছে তোর স্যার, রক্তিমের বন্ধু সাহেরের ভাই। কাল মাঝরাতে বিয়ে হবে আমাদের সাহের ভাইয়ের বাড়িতে, তুই কিন্তু সাথে থাকবি। মহল অবাক হয়ে চোখ গোল গোল করে তাকিয়ে থাকে খানিকক্ষণ, মাথা চুলকিয়ে ভয়ে ভয়ে বলে, কি বলো আপা? মামা মামি জানলে মেরে ফেলবে দুজনকেই। আমার খুব ভয় করছে, এটা করো না আপা। দিনা মহলের হাত মুঠো করে বলে, আরে আসতে বল। শোন লক্ষ্মী বনু আমার, এইভাবে না করলে হবে না। দেখছিস না মা জোর করে বিয়ে ঠিক করে যাচ্ছে। ওর কথা রাত্রি মাকে হয়তো কিছু বলেছে, এই জন্যই তো মার খেলাম সেদিন। শোন, এখন বিয়ে করে রাখবো, সময় সুযোগ মতো আমাকে নিয়ে যাবে ওর বাড়িতে। মহল কাচুমাচু করে বলে, কিন্তু আপা, সবাই যদি জেনে যায়, ভয় করছে রে। ভয়ের কিছু নেই, এই জন্য মাঝরাতে বিয়ে হবে, কেউ টের পাবে না। আর ওইদিকে তো কেউ যায় না কখনো। তুই আর আমি আমার এক বান্ধবীর কথা বলে চলে যাব। আচ্ছা। মহলের আজ ক্লাসে মন নেই, সে ধ্যান ধরে কিছু একটা ভেবে যাচ্ছে। সে তখন থেকেই সাহের বারবার খেয়াল করছে মহলের অন্য মনস্কতা। আয়েশাদের সাথেও তেমন কথা বলছে না মহল, দিনার কথা ভাবছে আর ভয় পাচ্ছে সে। এমন একটা কাজের সাথে মহলকেও দিনা জড়াতে যাচ্ছে, এটা একবার কোনোভাবে মামি জানতে পারলে তাকে আর আস্ত রাখবে না। শেষ ভরসা মামাও মুখ ফুরিয়ে নেবে মহলের থেকে। মহল কি করবে বুঝতে পারছে না। দিনা তার পছন্দের ব্যক্তি, তার ভরসার মানুষ, তার পাশে থাকাটাও মহলের উচিত। শাহের বেদ দিয়ে সিটে একটা জোরে আওয়াজ করে মহলের ধ্যান ভাঙাই। মহল ধরপড় করে ওঠে, শাহের সামনে চেয়ারে বসে ভ্রু নাচিয়ে বলে, কি ব্যাপার নূরমহল, আপনার মনোযোগ কোন দিকে? কি ভাবা হচ্ছে এত? যা হবার তা তো হবেই, এত ভেবে লাভ কি? আপনার চিন্তা আপনি করুন, অন্য কারোর কথা ভেবে আতঙ্কিত হতে হবে না। মহল বুঝতে পারে সাহের সাহের আসলে কথাটা কেন বলছে। নিশ্চয়ই বুঝতে পেরেছে দিনা আর রক্তিমকে নিয়ে সে খুবই চিন্তিত। মহল ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, স্যার, আজ আমাকে ছুটি দিন, আমার ভালো লাগছে না। কেন, কি সমস্যা? মহল চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কেন ছুটি চায় শাহের ভালো করেই জানে। আজ মহলকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, তারপর বিকেলের দিকে দিনার সাথে বের হবে মিথ্যা বলে। এরপর শাহেরের বাড়িতে যাবে, সেখানে সাক্ষী হিসেবে সব লোকজন আর কাজী উপস্থিত হবেন। রাতে লুকিয়ে বিয়ে হবে সেখানে। সব কাজ ভালো ভালোই হয়ে যাওয়া না অবধি মহলের হাতে পায়ের কাঁপাকাঁপি বন্ধ হবে না। মহল আবারও বলে, স্যার ছুটি দিন আমাকে, আমার শরীর ভালো লাগছে না। শাহের উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, এখন ছুটি দিলে একা একা এত পথ যেতে পারবেন? বিরতির সময় যাবেন, আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। আপাতত বাকি ক্লাসগুলো করুন। মধ্যাহ্নের বিরতিতে সবাই যার যার মতো বেরিয়ে সাধারণ কক্ষে গিয়ে খাবার খাওয়ার সময় মহল স্কুলের অনেকটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে শাহেরের জন্য। শাহের বের হয়ে মহলের দিকে না তাকিয়ে সামনে আগে আগে হাঁটতে থাকে। মহল চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানে, বুঝতে পারে না তার পেছন পেছন যাবে কিনা। শাহের পেছন ফিরে তাকিয়ে মহলকে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, হাঁটতে পারছেন না নাকি কোলে করে নিয়ে যেতে হবে? মহল লজ্জা পেয়ে মাথা নিচু করে হাঁটতে থাকে। মহল শাহেরকে বলে, স্যার আমার খুব ভয় করছে। ভয় করলে আমার সাথে আসার প্রয়োজন নেই, একা একা যান। না মানে দিনা আপা, আমার রক্তিম মহলের কথা শেষ করতে না দিয়ে শাহের ঘুরে মহলের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকে। পাশ দিয়ে হেঁটে চলে যায় একটা লোক। মহল ভয়ে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। আপনাকে এসব আনতে আগেই বারণ করেছিলাম রক্তিমকে, আপনার বোন তা শুনলেন না। সবখানে কি আর এসব দুধের খুকিকে সাথে রাখতে হয়? বোনটার মাথায় তো গোবর, আর আপনার নিজের মাথায় তো খুঁজলে সেটাও পাওয়া যাবে না। শাহেরকে পাশ কাটিয়ে মহল চুপচাপ হেঁটে যায় আগে আগে। শাহের আবার ধমক দিয়ে দাঁড় করিয়ে দেয়। মহলের সামনে গিয়ে বলে, আপনার পিছন পিছন আমি হাঁটবো তাই মনে হয় আপনার? শাহের ইফতেখারকে চিনে থাকলে এমন কাজ করার সামান্য সাহসও জুটত না। পিছনে যান।
দূরত্ব বজায় রেখে হাঁটবেন। মহল তাই করে। শিমুলতলা অবধি মহলকে পৌঁছে দিয়ে শাহের নিজের বাড়ি ভেতরে ঢুকে পড়ে। বাকি পথ মহল দৌড়ে দৌড়ে যেতে থাকে। নতুন একটা জামদানি শাড়ি পরেছে দিনা, সাথে মহলকেও পরিয়ে দিয়েছে। মহল পরতে চায়নি, কিন্তু দিনা তাকে জোর করে বেনুনি দুটো খুলে দিয়ে সুন্দর করে হাত খোপা করে দিয়েছে, সাথে কাঁচা হলদে রঙের একটা সুতির শাড়ি পরিয়ে দিয়েছে। নিজে সাজগোজ করার পাশাপাশি মহলকেও হালকা মতো সাজিয়েছে। দিনার হাবভাব দেখে মহল খানিকক্ষণ পর বলছে, আপা তোমার ভয় করছে না? কত স্বাভাবিক তুমি, আমার হাত পা তো কাঁপছে দেখো। দিনা মহলের মুখ চেপে ধরে বলে, চুপ কর, শুনে ফেলবে। ভয় তো করছে, তো ভালোও লাগছে। যাকে ভালোবাসি তার সাথে আজ বিয়ে হতে চলেছে। তুই এসব বুঝবি না, বড় হ। মহল আর দিনা আলগোছে ঘর থেকে বেরিয়ে যায়। হঠাৎ রাত্রি পেছন থেকে হাত টেনে ধরে মহলের। কি অবেলায় সেজে গুজে কোথাও যাওয়া হচ্ছে দুজনে? মাকে ডাকবো? দিনা এসে রাগ দেখিয়ে হাত ছাড়িয়ে নেয় মহলের। তারপর রাত্রিকে বলে, যা মা ডাক। মাকে বলেই যাচ্ছি, আজ আমার বান্ধবীর বিয়ে, সেটা মা জানে। আজ ওখান থেকে কাল সকালে আসবো আমরা। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, সর এখন, আমাদের যেতে দিন। মহল আর দিনা বাড়ি থেকে বেরিয়ে কোনো রকমে ধান ক্ষেতের আড়ালে গিয়ে লুকিয়ে বসে থাকে। মহল ভয়ে কাঁপছে, সাথে দিনাও। সন্ধ্যা পার হতে অন্ধকার নেমে এলেই দুজন মিলে ছট করে ঢুকে পড়ে শাহেরের বাড়ির ভেতর। ঢুকেই দেখে ইতিমধ্যে সব ব্যবস্থা করে রাখা হয়েছে। রক্তিম দিনাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। পাশে থাকা শাহের আর মহল দুজন দুজনের চোখাচোখি হতেই শাহের অন্যমনস্ক হয়ে সরে গিয়ে বারান্দার কোনায় দাঁড়িয়ে, শোন, সব ব্যবস্থা করা আছে, ঘরে চলো। আপাতত সবাই সেখানে চুপচাপ বসে থাকি, পরে কাজে আসবে, তারপর বিয়ে। তুমি কি কিছু খাবে? দিনা বলে, না, ভয় করছে, কিছু খেতে পারবো না। মহল, তুই খাবি? তুই সকাল থেকে কিছু খাসনি। শাহের এগিয়ে এসে বলে, বাহ, আগে জানতাম যার বিয়ে তাকে সারাদিন না খেয়ে থাকতে হয়, এখন দেখছি নিয়ম বদলে গেছে। যাই হোক, কিছু খেতে চাইলে আগেই বলুন, পরে আবার বোনের বিয়ে দেখে কেঁদে কেটে অস্থির হবেন। আর বিয়েটা আপনার বোনের হচ্ছে, আপনার এত সাজগোজ করতে হবে কেন? রক্তিম শাহের পিঠে চাপড় কেটে বলে, জান না, সবসময় এমন করিস কেন? তোর সমস্যা কি তাতে? কত সুন্দর লাগছে ওকে, ভালো করে দেখ একবার। প্রশংসা করতে না পারলি তাই বলে এভাবে বলতে হয়? পাশে থেকে দিনা বলে ওঠে, আমি সাজিয়ে দিয়েছি ওকে। কেন, ওকে কি দেখতে ভালো লাগছে না? রক্তিম হাসতে হাসতে মজার ছলে বলে, আরে মহলের সৌন্দর্যের মাত্রা বেড়ে যাওয়ায় শাহেরের চোখে সমস্যা হচ্ছে, তুমি এসব বুঝবে না দিনা। বিয়ের কাজকর্ম শুরু হয়ে গেছে। খুব দ্রুতই কাজী বিয়ের কাজ শেষ করে মিলাদ শুরু করেন। শাহের সবকিছু মিটিয়ে কাজী আর লোকজনকে বিদায় করে দেয়। মহল ঘরের এক কোণে গুটি সুটি মেরে বসে আছে, ফ্যাস ফ্যাস করে কাঁদছে। দিনার চোখেও পানি। শাহের আর রক্তিম দুজন দাঁড়িয়ে তাদের কাহিনী দেখে মুখ চাওয়াচাই করতে থাকে। রক্তিম শাহেরের দিকে এগিয়ে এসে বলে, কি রে এরা, আজকে কি কান্নাকাটি করার দিন বলতো? শাহের কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। মহলের ফ্যাচফ্যাচানি কান্না। রক্তিম আবারও বলে ওঠে, মহলকে নিয়ে বেরিয়ে যা তো সাহেব, আমি আমার বউকে একটু সান্ত্বনা দিই। এই যে মহল আপু, তোমাকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু দয়া করে আজকের দিনটা মাটি করো না আমাদের। মহল মুখ ভার করে আলগোছে উঠে বারান্দায় চলে যায়। শাহেরও পেছন পেছন বেরিয়ে আসে। মাঝরাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। শাহেরের নিজের ঘর আজ রক্তিমদের দখলে, আর একটা পড়ানোর ঘর যেখানে সিট চেয়ার টেবিল পাতা, শোবার কোনো ব্যবস্থা নেই। মহল পড়েছে ভারী বিপদে। দিনা বলেছিল সবাই মিলে সারা রাত গল্প করে কাটিয়ে দেবে। শাহেরেও রক্তিমকে এমনটাই শর্ত দিয়েছিল, কিন্তু রক্তিম কথা দিয়ে কথা রাখেনি। মহলের মতো শাহের নিজেও এখন উসখুস করছে। মহল বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, ভীষণ ভয় আর সংকোচ নিয়ে আর চোখে শাহেরকে দেখছে। শাহের বারান্দার অপর পাশে দাঁড়িয়েছিল। মহলের দিকে এগিয়ে এসে খানিকটা দূরত্ব বজায় রেখে বলে, আপনি চাইলে ওই ঘরটায় গিয়ে বসতে পারেন, আমি বারান্দায় আছি। মহল দ্রুত মাথা নেড়ে না বলে, আমি এখানেই থাকবো, আপনি যান। শাহের আবার বলে, ঠান্ডা পড়ছে, আপনার তো আবার একটুতেই অসুস্থ হয়ে যাওয়ার অভ্যাস। যান, ঘরে গিয়ে বসুন, ভয় পাবার কিছু নেই, আমি যাব না ওই ঘরে। মহল আস্তে করে উঠে পাশের ঘরটায় গিয়ে সিটের ওপর পা তুলে বসে থাকে।
শাহের বারান্দার এক কোণে গিয়ে বৃষ্টি দেখে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু মহল ও ঘরটায় থাকায় সে কষ্ট করে বারান্দাতেই দাঁড়িয়ে থাকে। একটু পর বারান্দা থেকে পাটি নিয়ে মাটিতে বিছিয়ে শুয়ে পড়ে সেখানেই। বৃষ্টি বাড়ছে, মেঘের গর্জন হচ্ছে তুমুল শব্দ করে। শাহের আধা ভাঙা ঘরটা হালকা নড়ে চড়ে উঠছে। ঘরে থাকা মহলের চোখ ঘুমে আচ্ছন্ন, কিন্তু তুমুল গর্জন আর ঘর নড়তে সে ভয় পেয়ে এসে দরজায় দাঁড়িয়ে থাকে শাহেরের কাছাকাছি। শাহের বুঝতে পারে মহল ভয় পাচ্ছে, সাথে ঘুমে চোখ খুলে তাকাতেও পারছে না সে। শাহের শোয়া থেকে উঠে বলে,